আমার বর আমাকে ছেড়ে আমাদের বাড়ির কাজের মাসির সঙ্গে শুয়ে থাকতো। আজ আমার শাশুড়ির জন্য আমার জীবন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আমার শাশুড়ি টাকার লোভে আমার সঙ্গে অন্যায় করেছিল। উনি একবারও ভাবেননি যদি আমার জায়গায় উনার মেয়ে হতো তাহলে উনি কী করতেন। আমার শাশুড়ি একটা কাজের মাসির সঙ্গে তার ছেলেকে সম্পর্ক করতে বলেছিল। একটা কাজের মাসির জন্য শাশুড়ি আমার জীবনটা নষ্ট করেছিল। আমার বর কাজের মাসির সঙ্গে সম্পর্ক করত, আর এইসব কথা আমার শাশুড়ি খুব ভালোভাবে জানতো। তা সত্ত্বেও আমার শাশুড়ি আমাকে অন্ধকারের মধ্যে রেখেছিল। এই ব্যাপারে আমি কিছুই জানতাম না যে আমার বর আমাদের বাড়ির কাজের মাসির সঙ্গে সম্পর্ক রেখেছে। কেন আমার শাশুড়ি বরের ব্যাপারে সব কিছু জানা সত্ত্বেও একটা কাজের মাসির জন্য আমাকে ঠকিয়েছিলেন। উনি আমার সঙ্গে এত মিষ্টি ব্যবহার করতেন যে প্রথমে তো মনেই হতো যে উনি আমাকে হয়তো খুবই ভালোবাসেন। কিন্তু আমার জীবনের ঘটে যাওয়া গল্পটি শুনে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে। টাকা পয়সা থাকলেই যে সব কিছু পাওয়া যায় সেটা এক্কেবারেই বাজে কথা। আমার কাছে তো অনেক টাকা পয়সা ছিল, তাহলে আমার শ্বশুরবাড়ির লোক মানে আমার বর ও আমার শাশুড়ি কেন আমাকে এইভাবে ঠকিয়েছিল? অথচ আমি অনেক ধনী পরিবারের মেয়ে ছিলাম। আমার বাবা সব কিছু দিয়েছিল, যেমন গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা গয়না, কোনো কিছু বাদ রাখেনি। তা সত্ত্বেও আমার শাশুড়ি ও বর মিলে আমার সঙ্গে মিথ্যে ভালোবাসার নাটক করেছিল। আমার নাম কাজল। আসলে আমি খুব ধনী পরিবারের মেয়ে ছিলাম। আমাদের তো টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমার কাছে সব কিছু ছিল, তা সত্ত্বেও আমি নিজেকে খুব দুঃখী মনে করতাম। আসলে মেয়েরা সবসময় বাস্তবতার কাছে অসহায় হয়ে পড়ে। আমার মনে হতো আমার কাছে সব কিছু আছে, তা সত্ত্বেও আমার কাছে কিচ্ছু নেই। আমি দেখতে খুব একটা ভালো ছিলাম না। তাই ভালো ঘরের ছেলে যখনই আমাদের বাড়িতে আমার জন্য সম্বন্ধ নিয়ে আসতো, তখন আমাকে দেখার পরে বিয়ের সম্বন্ধ বাতিল করে দিত। যতবার আমার বিয়ের সম্বন্ধ ভাঙতো, ততবার আমার মনটা ভাঙতো। আসলে আমার বাবা ভেবেছিল অনেক টাকা পয়সা দিয়ে কোনো ভালো ঘরের ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে। আসলে আমার বাবা ভাবতো টাকা পয়সা দিয়ে সব কিছু কিনে নেওয়া যায়। তাই আমার জন্য ভালো পাত্রও খুঁজছিল। বাবা বলেছিল যতই দেরি হোক না কেন আমি ভালো ঘরে ভালো ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব। আমি যেখানে সেখানে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। এদিকে আমার বয়স পেরিয়ে যাচ্ছিল। এইভাবে দেখাশোনা করতে করতে একটা সময় আমার বিয়ের বয়স পেরিয়ে আমার বয়স 40 বছর হয়। তখন আমি ভেবেই নিয়েছিলাম আমার ভাগ্যে হয়তো আর স্বামীর ভালোবাসা নেই। আমার বাবা মায়ের ভালোবাসা তো কোনো কমতি ছিল না, কিন্তু তাও আমার মনের মধ্যে আফসোস হতো এটা ভেবে যে কেন ভগবান আমাকে এত কুৎসিত বানিয়েছে, যার জন্য কোনো ছেলে তার মনে একটুখানি জায়গা দিতে রাজি হয়নি। প্রত্যেক দিন রাতের অন্ধকারে একা বসে এটাই ভাবতাম যে এই পৃথিবীতে কেউ তো আছে যে আমাকে নিজের স্ত্রী রূপে মন থেকে স্বীকার করবে, এবং আমার বাহ্যিক রূপটাকে নয়, আমার অন্তরের সৌন্দর্য দেখে, আমার মন দেখে আমাকে ভালোবাসবে, আমার মিষ্টি ও নম্র ব্যবহার দেখে আমাকে ভালোবাসবে। কিন্তু আমার মনের এই গভীর কথাগুলো বাবা মাকে বলে বোঝাতে পারতাম না। এমন নয় যে কোনো ছেলে আমাকে পছন্দ করেনি, কিন্তু যারা পছন্দ করেছিল তারা গরিব ঘরের ছেলে। গরিব পরিবার দেখে আমার বাবা বিয়ে দিতে রাজি হয়নি। বাবা ভাবতো তারা হয়তো টাকার লোভে আমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছে। এইভাবে দিনের পর দিন কেটে যাওয়ার পরে আমার বয়স যখন 40-এ দাঁড়ালো, তখন আমার বাবা অচিন্ত বলে একটা ছেলের খোঁজ পেল। ওই ছেলেটা সরকারি অফিসে চাকরি করত এবং ভালো টাকা মাইনে পেত। ছেলেটা অন্য শহরে তার মাকে নিয়ে ছোট একটা বাড়িতে থাকতো। ছেলেটা নাকি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আসলে বাবার এক বন্ধু অচিন্তর খোঁজ খবর দিয়েছিল। তারপর বাবা অচিন্তর মায়ের সঙ্গে প্রথমে ফোনে কথা বলেছিল আমার বিয়ের ব্যাপারে। তারপরে অচিন্তর সঙ্গে কথা বলেছিল। বাবা তো এটা ভেবে খুশি ছিল যে একটা ভালো ছেলে আমার ব্যাপারে সব কিছু জানার পরেও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। ফোনে আমাদের বিয়ের ব্যাপারে কথা করার পরে অচিন্ত ও তার মা আমাকে একদিন দেখতে এসেছিল। সেদিন অচিন্তর মা আমার মাথায় ও পিঠে হাত বুলিয়ে বলেছিল, তুমিই হবে আমাদের বাড়ির লক্ষ্মী। আমার ছেলের জন্য তোমাকেই পছন্দ করেছি। সেদিন আমরা শাশুড়ি ও বরের মায়াজালে ফেঁসে গেছিলাম। আমি তো বুঝতেই পারিনি যে তারা আমার জন্য কী ফাঁদ ফেলেছে। আমি তো খুব খুশি ছিলাম এটা ভেবে যে যাক, কেউ তো আছে যে আমাকে স্বইচ্ছায় বিয়ে করতে চেয়েছে। অচিন্তকে সেদিন আমি প্রথম দেখেছিলাম। সে দেখতে খুব হ্যান্ডসাম ছিল। সেদিন অচিন্ত ও তার মা আমাকে দেখার পরে বিয়ের দিন পাকা করেছিল। সেদিন বাবা বলেছিল পণ হিসাবে আমাকে একটা ফ্ল্যাট, গাড়ি, সোনা গয়না ও নগদ টাকা দিবে। এসব কিছু শোনার পরে অচিন্তর মা আমাদের বিয়ের দিন আগামী 1 মাসের মধ্যে ঠিক করেছিল।
আমার তো খুব ইচ্ছে ছিল এই ১ মাস আমি অচিন্তর সঙ্গে ফোনে কথা বলে নিজেদের পরিচিতি বাড়াবো। কিন্তু অচিন্তর মা জানি না কেন হেসে বলেছিল, "এই ১ মাস ফোনে কথা বলার দরকার নেই। আমরা দুজন যত দূরত্ব বজায় রেখে থাকবো তত নাকি আমাদের দুজনের ভালোবাসা আরও বেড়ে যাবে।" আর বলল আমাকে যাতে বেশি অপেক্ষা করতে না হয় সেই জন্য তো আগামী ১ মাসের মধ্যেই আমাদের বিয়ের ডেট পাকা করেছে। তারপর দেখতে দেখতে আমার বিয়ের দিন চলে এলো। গত ১ মাস আমি অচিন্তর কথা ভেবেই কাটিয়েছিলাম। এবার তার সঙ্গে সময় কাটানোর দিন চলে এসেছিল। বিয়ের দিন পার্লার থেকে মেয়ে এসে আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আমি যেহেতু বাবার একমাত্র সন্তান ছিলাম, তাই বাবা অনেক বড় অনুষ্ঠান করে ঢাকঢোল বাজিয়ে আমার বিয়ে দিয়েছিল। তারপর ধীরে ধীরে সময়ের অপেক্ষা শেষ। বিয়ে করে চলে এলাম শ্বশুরবাড়িতে। ফুলশয্যার রাতে অচিন্তর জন্য মাথায় ঘোমটা দিয়ে বসেছিলাম এবং তার অপেক্ষা করছিলাম। তারপর ফুলশয্যার রাতে অচিন্তর সঙ্গে আমি খুব ভালো সময় কাটিয়েছিলাম। তারপর আমাদের বিয়ের কিছুদিন পরেই বাবার দেওয়া নতুন ফ্ল্যাটে চলে এসেছিলাম। নতুন ফ্ল্যাটে আসার পরে অচিন্ত ও তার মা বলল, এই ফ্ল্যাটটা নাকি অনেক বড়, তাই এই ফ্ল্যাটে একটা কাজের মাসি রাখতে হবে, যাতে ঘর ঝাড়া পোছা এবং আমার রান্নার কাজে যাতে সাহায্য করে দিতে পারে। অচিন্তর বাবা তো অনেক আগেই মারা গেছিল। অচিন্ত তার বাবা মায়ের একমাত্র সন্তান। অচিন্তর মা অনেক কষ্ট করে অচিন্তকে লেখাপড়া করিয়েছে, তাই অচিন্ত তার মায়ের প্রত্যেকটা কথা মানত। তারপর ৪ দিনের মধ্যেই একটা কাজের মাসি ও গাড়ির ড্রাইভারের খোঁজ খবর বর বের করেছিল। কাজের মাসি বাড়িতে আসার পরে আমাকে ও শাশুড়ি মাকে কোনো কাজ করতে হতো না। ওই কাজের মাসি সীমা বাড়ির সব কাজ করে নিত। প্রথমে তো সব কিছু ঠিক ছিল। তারপর ধীরে ধীরে আমার মনে হতে লাগলো আমাদের বাড়ির কাজের মাসি সীমা সবসময় যেন আমার ও অচিন্তর উপরে নজর রাখে। যখনই আমি ও অচিন্ত টেবিলে বসে খাবার খেতাম বা গল্প করতাম, তখন মনে হতো সীমা রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের দুজনকে লুকিয়ে দেখছে। আসলে আপনাদের তো এখন একটা অনেক বড় সত্যি কথা বলা হয়নি। সেটা হচ্ছে আমার বয়স যখন ৪০ বছর তখন অচিন্তর বয়স ৩০ বছর। মানে অচিন্ত আমার থেকে বয়সে ১০ বছরে ছোট ছিল। অচিন্ত সব কিছু জানার পরেও কেন তার থেকে বয়সে বড় আমার মতো একটা মেয়েকে বিয়ে করেছিল? আসলে এর সত্যিটা জানার পরে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে। বিয়ের পরে যখন আমরা নতুন ফ্ল্যাটে এলাম, তখন একদিন আমি ও অচিন্ত বাইরে ঘুরতে গেছিলাম। সেদিন আমাদের দুইজনকে সবাই একসঙ্গে দেখে ভেবেছিল আমি হয়তো অচিন্তর মা। সেদিন আমি যখন অচিন্তর সঙ্গে বাইরে বেরিয়েছিলাম এবং লোকে যখন অচিন্ত ও আমাকে মা ও ছেলে বলে ডাকছিল, তখন আমার খুব খারাপ লেগেছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম আমার বাবা আমার থেকে কম বয়সী ছেলের সঙ্গে বিয়ে দিয়ে হয়তো অনেক বড় ভুল করেছে। কিন্তু অচিন্ত তার ভালোবাসায় কোনো কিছু বাদ রাখেনি। সে তো আমাকে অনেক ভালোবাসতো। আমি যখন তাকে জিজ্ঞেস করতাম, লোকে তো আমাদের নিয়ে অনেক ঠাট্টা করে, এতে তোমার কি খারাপ লাগে না? অচিন্ত তখন বলতো, লোকে কে কী বলল আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গে আমি সারা জীবন কাটাতে চাই। অচিন্ত নিজের মিষ্টি কথায় আমাকে ফাঁসিয়েছিল। আসলে আমি বুঝতেই পারিনি যে তার মনে আমার প্রতি কোনো ভালোবাসা ছিল না। সব কিছু নাটক ছিল। এইভাবে আমাদের দিন কাটছিল। একদিন আমি বাবার সঙ্গে ফোনে কথা বলছিলাম এবং ফোনে কথা বলার সময় সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। তখন দেখলাম সিঁড়িতে কেউ যেন তেল ফেলে রেখেছে। তখন আমি বুঝতে পেরেছিলাম আমাকে কেউ সিঁড়ি থেকে ফেলার মতলব করেছে। আমি তখন আমাদের বাড়ির কাজের মাসি সীমাকে ডাক দিলাম এবং তাকে জিজ্ঞেস করলাম সিঁড়িতে এত তেল কে ফেলেছে। সীমা তখন বলল, মালকিন, আমি বলতে পারবো না, কারণ আমি তো রান্নাঘরে কাজ করছিলাম, আমি এদিকে আসিনি। আমি তখন সীমাকে বললাম, তুই কিন্তু দিন দিন কাজে খুব ফাঁকি দিচ্ছিস। তুই যদি এইভাবে কাজ করিস তাহলে তো একদিন আমার হাড়গোড় ভেঙে আমি মরে পড়ে থাকবো। তাড়াতাড়ি এই সিঁড়ির তেলটা মুছে নে। আমি তো একটুর জন্য সিঁড়ি থেকে পড়ে যেতাম, ভগবান আমাকে বাঁচিয়েছে। সীমা তখন মুখটা নিচু করে সেখান থেকে চলে গেল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম এই সিঁড়িতে কেউ ইচ্ছে করে তেল ফেলে রেখেছিল, যাতে আমি সিঁড়ি থেকে পড়ে যাই। কিন্তু কে আমাকে মারতে চেয়েছিল? কারণ এই বাড়িতে তো সবাই আমাকে ভালোবাসতো। আমার বর তো আমাকে অনেক ভালোবাসতো। আর আমার শাশুড়ি তো সারাদিন নিজের রুমেই পূজা পাঠ করতেন। আমার বর তো সকালে খাওয়া দাওয়া করে অফিসে চলে যেত। ঘরে শুধু সীমা থাকতো, যে সারাদিন বাড়ির কাজে ব্যস্ত থাকতো। ওদিকে গাড়ির ড্রাইভার বরকে নিয়ে অফিসে চলে যেত। তাহলে বাড়িতে থাকা লোকগুলোর মধ্যে কি আমাকে কেউ মারতে চেয়েছিল? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর সেদিন বর যখন বাড়িতে এলো তখন আমি তাকে সব কথা বললাম যে আজ সকালে তার অফিস চলে যাওয়ার পরে সিঁড়ি থেকেও সরিষার তেল ফেলে রেখেছিল, যাতে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মরে যাই।
আমার কথা শোনার পরে অচিন্ত রেগে রুম থেকে বেরিয়ে সীমাকে ডাক দিল এবং আমার সামনে তাকে অনেক বকাবকি করলো। ও বলল, তুই এই বাড়িতে মালকিনের খেয়াল রাখতে এসেছিস না তোর মালকিনকে মারতে এসেছিস? সীমা তখন ভয় পেয়ে বলল, মালিক, আমি কিচ্ছু করিনি, ওটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমার বর তখন বলল, এই বাড়িতে সারাদিন তুই কাজ করিস, তাহলে তুই জানিস না তো কে জানে? সীমা তখন বরের কথা শুনে কাঁদতে শুরু করে দিল। সীমার কান্না দেখে আমি বরকে বললাম, এবারের মতো ওকে যেতে দাও। নেক্সট টাইম যদি ও কোনো ভুল করে তাহলে কিন্তু আমি সীমাকে বাড়ি থেকে বের করে দিব এবং অন্য কাজের মাসিকে বাড়িতে রাখব। বর তখন বলল, ঠিকই বলেছ, এবার কোনো ভুল করলে সেটাই করব। আমি কিন্তু তখনও জানতে পারিনি কে সিঁড়িতে তেল ফেলে রেখেছিল। শুধু তাই নয়, ওই ঘটনার কিছুদিন পরে আমি যখন বিকেলবেলা রান্নাঘরে গেছিলাম ফ্রিজ থেকে জল বের করার জন্য, তখন দেখলাম পুরো রান্নাঘরে গ্যাস গন্ধ করছে। তারপর আমি যখন গ্যাস ওভেনের কাছে গেলাম তখন দেখলাম সিলিন্ডারের সুইচ অন করা ছিল। আমি সঙ্গে সঙ্গে রেগে সীমাকে ডাক দিলাম এবং বললাম, তুই কি এখানে কাজ করতে এসেছিস না আমাকে মারতে এসেছিস? এইভাবে সিলিন্ডারে সুইচ অন করে রেখেছিস কেন? আমি যদি এখন গ্যাসটা অন করে দিতাম তাহলে তো পুড়ে মারা যেতাম। তোর কাজের প্রতি এত গাফিলতি কেন? আমি কিন্তু তোর আর কোনো কথাই শুনবো না। আজ আমি তোকে বাড়ি থেকে বের করে দিব। আর এমনিতেও আমাকে সীমার অঙ্গি ভঙ্গি প্রথম থেকেই ভালো লাগতো না। সে সারাক্ষণ অচিন্তর আগে ও পেছনে ঘুরে বেড়াতো। সীমার প্রতি আমার মনে সন্দেহ জেগেছিল। এমনকি যখন থেকে সীমা আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল তারপর থেকে মাঝে মধ্যে রাতের বেলা আমার মনে হতো কেউ যেন জানালা দিয়ে উঁকি মেরে আমাদের দুইজনকে দেখার চেষ্টা করে। আজ আমার মনে হচ্ছে ওটা আর কেউ নয়, হয়তো সীমাই ছিল। আমি যখন সীমাকে বকাবকি করছিলাম ওই সময় অচিন্ত বাড়িতে এসে হাজির হলো। অচিন্ত এসে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি তখন বরকে বললাম, এই মেয়েটাকে আমাদের বাড়িতে রাখতে পারবো না। এই মেয়ে প্রত্যেক দিন কিছু না কিছু ভুল ত্রুটি করে। আজ তো সিলিন্ডারে সুইচ অন করে রেখে দিয়েছিল। শুধু তাই নয়, এদিকে গ্যাস ওভেনের সুইচও অন করা ছিল। আর এই সময় আমি কিচেনে আসি এটা সীমা খুব ভালো করে জানে। এখন আমি যদি ভুল করে গ্যাসটা অন করে দিতাম তাহলে তো আমি আগুনেই পুড়ে মারা যেতাম। আজকেও ভগবান আমাকে বাঁচিয়েছেন। তাই এই মেয়েকে তুমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। কারণ মানুষ একবার ভুল করে, বারবার নয়। ওই সময় সীমা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, মালকিন, সত্যি বলছি, আমি গ্যাস ওভেনের সুইচ অফ করতেই ভুলে গেছিলাম। আমি ইচ্ছে করে এই কাজটা করিনি। এরপর থেকে আমি আর এই রকম ভুল করব না। মালকিন, আমাকে ক্ষমা করে দিন। অচিন্ত তখন আমার ঘাড়ে হাত দিয়ে বলল, তুমি একটু শান্ত হও। আমি যতদিন তোমার সঙ্গে আছি তোমার কিছু হতে দেব না। তুমি একদম ভয় পাবে না। ওই সময় আমার শাশুড়িও আমাদের শব্দ পেয়ে রান্নাঘরে চলে এসেছিল। আমি যখন সীমাকে বাড়ি থেকে বের করার কথা বলেছিলাম তখন শাশুড়ি আমাকে বলল, বৌমা, তুমি রাগ করছো কেন? মানুষ মাত্রেই ভুল হয়ে যায়। সীমা ভুল করেছে, ওকে ক্ষমা করে দাও। তারপর বর আমাকে বলল, সীমাকে বাড়ি থেকে বের করো না। সীমাকে বাড়ি থেকে বের করে দিলে অন্য কাজের মাসি পাওয়া মুশকিল হয়ে যাবে। আমি তো বুঝতে পারছিলাম না সব কিছু জানা সত্ত্বেও আমার শাশুড়ি ও বর সীমাকে বাড়ি থেকে বের করতে রাজি ছিল না কেন। বাড়িতে একটা কাজের মেয়ে আমাকে মারার ষড়যন্ত্র করেছিল, আর সব কিছু জানার পরেও আমার শাশুড়ি ও বর ওই কাজের মাসি সীমাকে বাড়ি থেকে বের করেনি। সব কিছু আমার চোখের সামনে ছিল, তা সত্ত্বেও আমার শাশুড়ি ও বর সীমাকে বাড়ি থেকে বের করতে রাজি হয়নি। এটা কিভাবে হতে পারে যে একটা কাজের মাসি বাড়ির বউয়ের পিঠ পিছনে বাড়ির বউকে মারার ষড়যন্ত্র করছে, আর এটা জানা সত্ত্বেও বাড়ির লোক ওই কাজের মাসিকে ছেড়ে দিচ্ছে? আমার মনে তো সেই দিনই সন্দেহ হয়েছিল, যেদিন ওই কাজের মাসি সীমাকে আমি বাড়ি থেকে বের করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তা সত্ত্বেও আমার বর ও শাশুড়ি মা সীমাকে বাড়ি থেকে বের করেনি। কিন্তু কেন? যখনই আমি সীমার ব্যাপারে আমার শাশুড়ি ও বরকে কিছু বলতাম তখনই আমার শাশুড়ি ও বর অন্য কথা বলে বাহানা করত। আমি যখন সীমার ব্যাপারে একটু বেশি ভাবতে শুরু করেছিলাম তখন বর আমাকে অনেক বুঝিয়ে বলেছিল যে আমি শুধুই সীমার ব্যাপারে খারাপ ভাবছি। বরের কথা মতো আমিও তখন নিজের মাথা থেকে সীমার প্রতি আমার মনে যে সন্দেহ ছিল সেটা বের করে দিয়েছিলাম। আসলে আমার বর সেটাই চেয়েছিল। তারপর একদিন বরকে বললাম আমি বাবার বাড়ি যাব, বাবা মায়ের সঙ্গে দেখা করতে। বর তখন বলল, আমি তো একটু কাজে ব্যস্ত আছি, আমার অফিসের কিছু প্রজেক্ট আছে, আমার যাওয়া হবে না, তুমি ঘুরে এসো। সেদিন আমি যখন বাবার বাড়ি যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে বের হলাম তখন বর আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি বাবার বাড়ি চলে গেলে আমি কাকে ভালোবাসবো? তাই তাড়াতাড়ি বাবার বাড়ি থেকে ফিরে আসবে। আমি তো নিজেকে খুব ভাগ্যবতী মনে করেছিলাম অচিন্তকে পেয়ে। ভেবেছিলাম 2 মাস পরে বাবার বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসব। সেদিন আমি একাই গাড়িতে করে ড্রাইভারের সঙ্গে বাবার বাড়ির জন্য বেরিয়েছিলাম।
কিছুক্ষণ যাওয়ার পরে মনে হলো বাবাকে ফোন করে বলে দিই আমি রাস্তায় আছি। নিজের ব্যাগ খুলে যখন মোবাইলটা বের করতে গেলাম তখন দেখলাম আমার ব্যাগের ভিতরে মোবাইলটা নেই। আসলে আমি মোবাইলটা বাড়িতেই ভুল করে রেখে চলে এসেছিলাম। তারপর ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি ফ্ল্যাটের দিকে চলো, আমি নিজের মোবাইলটা নিতেই ভুলে গেছি। তারপর ফ্ল্যাটে পৌঁছানোর পরে আমার কাছে ফ্ল্যাটের যে এক্সট্রা চাবি ছিল সেই চাবি দিয়ে আমি ফ্ল্যাটের দরজা খুললাম। ফ্ল্যাটের দরজা খুলে আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম তখন দেখলাম নিচে কেউ নেই। রান্নাঘরে ঢুকে দেখলাম গ্যাসে একটা প্রেসার কুকার বসানো আছে এবং গ্যাস জ্বলছে, কিন্তু রান্নাঘরে সীমা ছিল না। আমি তখন চুপচাপ সিঁড়ি দিয়ে নিজের রুমেই যাচ্ছিলাম। আমি ভেবেছিলাম অচিন্ত হয়তো অফিসে চলে গেছে, তাই এখন ভালো সুযোগ আছে এটা দেখার যে কাজের মাসি সীমা বাড়িতে একা কী করে। আমি সিঁড়ি দিয়ে আস্তে করে উপরে উঠলাম। তারপর দেখলাম আমার শাশুড়ির রুমের দরজা খোলা আছে। শাশুড়ি নিজের রুমেই ছিল। তারপর আমি আস্তে করে নিজের রুমের দিকে গেলাম। আমার রুমের দিকে যেতেই মনে হলো আমার রুম থেকে কারো যেন আওয়াজ আসছে এবং আওয়াজ শুনে মনে হচ্ছিল রুমের মধ্যে দুইজন আছে। রুমের দিকে এগোতেই তাদের শব্দ আমার কানে স্পষ্ট বাজতে লাগলো। এমন শব্দ মনে হচ্ছিল যেন কোনো ছেলে ও মেয়ে স্বইচ্ছায় নিজেদের শারীরিক চাহিদা পূরণ করছে। কিন্তু এত বড় স্পর্ধা কার হলো যে কিনা আমার রুমে নিজেদের শারীরিক চাহিদা পূরণ করছে? কারণ এই সময় তো অচিন্ত অফিসে থাকে। তাহলে কি সীমা বাইরে থেকে কোনো ছেলেকে ডেকে নিজের শারীরিক চাহিদা পূরণ করছিল? এমনিতেই আমার সীমার উপরে আগে থেকেই সন্দেহ হয়েছিল, কিন্তু সে যে চরিত্রহীন ছিল এটা আমি জানতাম না। কারণ সীমা যখন এই বাড়িতে কাজ করতে এসেছিল তখন আমার বর বলেছিল সীমা নাকি বিবাহিত। সীমা যদি বিবাহিত হয় তাহলে সে এইভাবে আমার রুমের ভিতর ঢুকে কার সঙ্গে সম্পর্ক করছিল? আমি আর সহ্য করতে না পেরে রুমের দরজাটা খুলতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কারণ আমি যা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক হয়েছিল। ওই সময় তারা দুইজন বস্ত্রহীন অবস্থায় ছিল। তাদের দুইজনকে ওই অবস্থায় দেখে মনে হয়েছিল আমার মাথায় যেন রক্ত চেপে যাচ্ছে। তাদের দুইজনকে ওই অবস্থায় দেখে আমি নিজের রাগ সামলাতে না পেরে ঘরের ভিতর ঢুকে সীমার চুলের মুঠি ধরে তাকে বিছানা থেকে নামিয়ে মারতে শুরু করলাম। কারণ সীমা যার সঙ্গে সম্পর্ক করছিল সে আর কেউ নয়, আমার বর অচিন্ত ছিল। আমি যখন সীমাকে মারছিলাম তখন অচিন্ত এসে আমার হাত ধরে আমাকে এক থাপ্পড় মারল। তারপর তারা তাড়াতাড়ি করে নিজের শরীরে বস্ত্র দিল। ওই সময় কিছুক্ষণের জন্য আমার মুখ থেকে আর কোনো কথাই বের হচ্ছিল না। মনে হচ্ছিল আমার মাথা শূন্য হয়ে গেছে। আমাদের চেঁচামেচির শব্দ শুনে আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো। তারপর আমি অচিন্তর কাছে গিয়ে বললাম, তুমি আমার সাথে এরকম কেন করলে? আমি তো ভাবতাম তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমরা দুইজন মিলে আমাকে ঠকিয়েছ। ছি, তোমার লজ্জা করে না একটা কাজের মাসির সঙ্গে সম্পর্ক করতে? তখন আমার বাড়ির কাজের মাসি সীমা এগিয়ে এসে আমাকে বলল, মুখ সামলে কথা বলবেন, আমি কোনো কাজের মাসি নয়। আমি বাধ্য হয়ে এখানে কাজের মাসি সেজে আছি শুধুমাত্র অচিন্তর জন্য। তারপর একটার পর একটা সত্যি কথা আমার সামনে আসছিল। আমি তখন শাশুড়ি মাকে বললাম, মা, এসব কি হচ্ছে? আর আপনি এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? অচিন্ত তখন এগিয়ে এসে বলল, মাকে কি জিজ্ঞেস করছো? মা কিচ্ছু বলবে না। আমি তখন না পেরে অচিন্তর কলার ধরে বললাম, তোমার সাহস কি করে হলো আমাকে ঠকানোর? আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে জেলে ভরবো। তুমি আমাকে ও আমার বাবাকে ঠকিয়েছ। তুমি সামান্য একটা কাজের মাসির জন্য আমাদের বিবাহিত জীবন নষ্ট করে দিলে। অচিন্ত তখন হেসে বলল, কিসের বিবাহিত জীবন? আমি তোমার থেকে 10 বছরের ছোট। বাইরে গেলে লোকে তোমাকে আমার মা বলে ডাকে। তোমার লজ্জা করে না? তোমার অর্ধেক বয়সী একটা ছেলের সঙ্গে সংসার করতে? তোমাকে আমি এতদিন নিজের গলার ঘণ্টা ভেবে ঝুলিয়ে রেখেছিলাম, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। আমি আর এই সব নাটক করতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি না। তোমার সঙ্গে আমি চিরকাল থাকতে চাই না। ওই সময় শাশুড়ি অচিন্তকে বারবার চুপ করতে বলছিল এবং বারবার একটাই কথা বলছিল, মাথা ঠান্ডা রেখে কাজ কর। মাথা গরম করলে সব কিছু হাত থেকে বেরিয়ে যাবে, তাই বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। অচিন্ত তখন তার মাকে বকা দিয়ে বলল, মা, আমি এতদিন তোমার কথা শুনে এসেছি, কিন্তু আমি আর পারছি না। আজ আমি সব সত্যি কথা বলে দিব। এতে যা হবে তা দেখা যাবে। শুধুমাত্র তোমার কথা শুনে আমি এই বুড়ি মহিলাকে বিয়ে করেছি, কিন্তু আমি আর পারছি না। ওই সময় আমি শাশুড়ি ও বরের কথা শুনে চুপচাপ রোবটের মতো দাঁড়িয়েছিলাম, আর আমার চোখ দিয়ে জল ঝরে যাচ্ছিল। কিছুই বুঝতে পারছিলাম না আমার সঙ্গে এগুলো কি হচ্ছিল। আমি তো এতদিন ভাবতাম অচিন্ত আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসতাম। তারপর অচিন্ত আমাকে সব সত্যি কথা বলতে শুরু করলো। সে বলল,
সীমা নাকি আমাকে মারার চেষ্টা করেছিল। সে বলল, দেখো কাজল, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। আমি তো সীমাকে ভালোবাসি। শুধুমাত্র মায়ের জন্য তোমার সঙ্গে আমাকে বিয়ে করতে হয়েছে। মা ভেবেছিল তোমার সঙ্গে বিয়ে করলে আমরা নতুন ফ্ল্যাট পেয়ে যাব এবং অনেক টাকার মালিক হব এবং অনেক টাকা সম্পত্তি পাবো। শুধু টাকা ও সম্পত্তির লোভে আমাকে তোমার সঙ্গে বিয়ে করতে হয়েছিল। কিন্তু আমি মায়ের সঙ্গে একটা শর্ত রেখেছিলাম। শর্তটা ছিল তোমার সঙ্গে বিয়ে করলে আমি সীমাকে এই বাড়িতে নিয়ে আসব। কারণ আমি সীমাকে ছাড়া থাকতে পারবো না। আমার মা এটা খুব ভালোভাবে জানে এবং মা আমার সঙ্গে এই শর্ত মেনে নিয়েছিল। আর সীমা কোনো কাজের মাসি নয়। আমরা দুইজন একসঙ্গে কলেজে পড়াশোনা শেষ করেছি। আমি তাকে কলেজ লাইফ থেকে পছন্দ করি এবং ভালোবাসি। সীমা নিজের বাড়ি ছেড়ে পালিয়ে চলে এসেছে শুধুমাত্র আমার জন্য। তাই আমি তাকে এইভাবে আর কষ্ট দিতে পারবো না। মা আমাকে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছে এবং আজ মায়ের জন্যই আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। শুধুমাত্র মায়ের কথা শুনে আজ আমাদের ৩ জনের জীবন নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি আর তোমাকে এইভাবে ঠকাতে পারছি না। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জীবন নষ্ট করেছি। আমি তোমার টাকা, পয়সা, গাড়ি, বাড়ি এসব চাই না। সব কিছু ফেরত দিয়ে দিব। আমি সীমার সঙ্গে সংসার করতে চাই। আমি তোমার সঙ্গে কোনো দিনই বিয়ে করতে চাইনি। কিন্তু আমিও বাধ্য ছিলাম। সব কিছু শোনার পরে আমি আর অচিন্তকে কিচ্ছু বলিনি। আমি শুধু আমার শাশুড়িকে একটাই কথা বলেছিলাম, আপনি এইভাবে টাকার লোভে পড়ে আজ আমাদের ৩ জনের জীবন নষ্ট করে দিয়েছেন। ও ৩ জন বলা ভুল হবে। কারণ অচিন্ত তো সীমাকে বিয়ে করে নিজের সংসার গড়ে তুলবে। কিন্তু আমার সঙ্গে যেটা বেইমানি করেছেন, সেটার জন্য আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। আপনি একবার ভেবে দেখেছেন? আপনার মেয়ের সঙ্গে যদি এরকম হতো, তাহলে আপনি কি করতেন? আর আপনার জন্য সীমা আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। আমার শাশুড়ি আমার কথা শুনে আমার হাত ধরে আমার কাছে ক্ষমা চাইলেন। আমি চুপচাপ সেখান থেকে বেরিয়ে বাবার বাড়ি চলে এসেছিলাম এবং বাবা ও মাকে সব সত্যি কথা বলে দিয়েছিলাম। বাবা আমাকে বলেছিল অচিন্তর নামে কেস করবে, কিন্তু আমি বাবাকে বারণ করেছিলাম। আমি বাবাকে বলেছিলাম অচিন্ত সব কিছু ফেরত দিতে রাজি আছে, তুমি সব কিছু ফেরত নিয়ে নাও, কিন্তু অচিন্তর নামে কেস করতে হবে না। আমি বাবাকে বাধা দিয়েছিলাম অচিন্তর নামে যাতে পুলিশ কেস না করে, কারণ এখানে শুধু অচিন্তর মায়ের দোষ ছিল না, আমার বাবাও দোষী ছিল। বাবা ভেবেছিল টাকা দিয়ে কোনো একটা ভালো ছেলেকে আমার জন্য কিনে নিবে, আর আজ টাকার লোভ দেখিয়ে আমার জীবনটা নষ্ট করেছে। তাই একটা কথা বলে রাখি, টাকা দিয়ে কোনোদিন ভালোবাসা কিনে পাওয়া যায় না, যেটা আমার বাবা সবথেকে বড় ভুল করেছিল আমার সঙ্গে। টাকা দিয়ে গাড়ি বাড়ি কিনে পাওয়া যাবে, কিন্তু ভালো বর কখনোই কিনে পাওয়া যাবে না। আমি এখন বাবার বাড়িতেই আছি। আমি আর কোনোদিন বিয়ে করতে পারবো না। এমনিতে আমার বয়স অনেক হয়ে গেছে। তাই বাবার বাড়িতে থেকে একটা কিছু করার কথা ভাবছি। আমি ভেবে নিয়েছি দ্বিতীয়বার আমাকে বাবা যদি বিয়ের কথা বলে, তাহলে আমি বাবাকে স্পষ্টভাবে বলে দেব, একবার টাকার লোভ দেখিয়ে আমার জীবনটা নষ্ট করেছে। দ্বিতীয়বার আমি নিজের জীবন নষ্ট করতে দিতে পারবো না। তাই আমি এখন বাবার বাড়িতেই ভালো আছি, বাবা মায়ের সঙ্গে আছি। বাবা আর আমাকে দ্বিতীয়বার বিয়ের কথা বলেনি, কারণ বাবাও বুঝতে পেরেছিল উনি যেটা করেছিলেন সেটা অনেক বড় ভুল করেছিলেন। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।